সবাই কি দেখতে পাচ্ছ? এভরিওয়ান, ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে? বোর্ড ঠিকভাবে দেখো তো সবাই। সবাই কি দেখতে পাচ্ছ? একটু জানাও তো আমাকে। আচ্ছা, বোর্ডের অ্যাঙ্গেল কি ঠিক আছে দেখো তো সবাই। মাত্র এখনো 38 জন। গ্রুপে একটা ইয়ে দিয়ে দাও, ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও গ্রুপে। বোর্ড উল্টা না, তোমরা স্ক্রিনটা একটু, কারণ ইয়ে তো হচ্ছে তোমার লাইভে হচ্ছে স্ক্রিনটা সোজা করা যায় না, বুঝছো? মানে লাইভে একটু আমি যদি মোবাইলটা একটু বাঁকা করে রাখি তাহলে স্ক্রিনের জায়গাটা বেশি হয়। ওয়ালাইকুম আসসালাম মায়রা। ওয়ালাইকুম আসসালাম নওশিন। ওয়ালাইকুম আসসালাম অরিন্দম। আচ্ছা, আমি আরো 2 মিনিট ওয়েট করি, 2-3 মিনিট ওয়েট করি, সবাই আসতে থাকুক। গ্রুপে তোমরা কেউ গ্রুপে ইয়েটা দিয়ে দাও, ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও। তোমরা মোবাইলটা ইয়ে করে ধরো, একটু মানে অ্যাঙ্গেলের সাথে একটু মিলাই ধরো, তাহলে বেটার হবে। ঠিক আছে, তোমরা নিজেরা একটু এটা ঠিক করে নাও কষ্ট করে, কারণ আমি ফোনটা এভাবে রাখলে আমার জন্য অ্যাঙ্গেলটা বেটার হচ্ছে। ক্লাসে এখনো 50 জন। ওয়ালাইকুম আসসালাম। পিসিতে উঠে, আচ্ছা দেখো, আমি কি ফোন কি ইয়ে করব, এই অ্যাঙ্গেল কি ঠিক আছে নাকি আমি ফোন সোজা করতে হবে দেখো তো। আচ্ছা সবাই একটু আমাকে জানাও যে আমি কি এভাবেই রাখবো নাকি মোবাইল সোজা করতে হবে। সবার কি সমস্যা হচ্ছে? সোজা হলে ভালো হয়, সোজা হলে আসলে জায়গাটা একটু কমে যায়। এভাবে রাখবো।
এভাবে রাখবো নাকি? দেখো, দেখো এখন ঠিক আছে নাকি? সবাই দেখো তো। সোজা করলাম তো। এই অ্যাঙ্গেল ঠিক আছে এখন? দেখো, ক্লিয়ার দেখা যাচ্ছে সব? মোবাইল তো সোজা করলাম অরিন্দম। আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করতে পারি আস্তে আস্তে। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে ক্যামেরা ঠিক করতে করতে। আজকে ফার্স্ট লাইভ, এর জন্য ফার্স্ট বোর্ডে লাইভ আমাদের অ্যাটলাসে ঈদের আগেই। ঠিক আছে, আমি ফোনটা একটু এখানে রাখি, তোমাদের কমেন্ট দেখার জন্য লাগবে। হুম, ঠিক আছে। এখন আমাদের আজকে পড়ার টপিক যেটা, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম অ্যান্ড ইটস কন্ট্রাক্টাইলিটি, তাই না? মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম হচ্ছে, আমি যদি একটা সেল চিন্তা করি, এটা টোটালটা একটা সেল, হ্যাঁ, এই যে সেল, এটা টোটালটা একটা সেল। এটা কি হার্ট মাসেলের সেল? ঠিক আছে, হার্ট মাসেলের সেল। আচ্ছা, স্ক্রিন আশা করি এতটুকু ঠিক আছে। হার্ট মাসেলের সেল। এখন দেখো, এখানে আমরা জানি কি, এটা হচ্ছে আমার একটা হার্টের মাসেল সেল। হার্টের মাসেল সেলের একটা বৈশিষ্ট্য থাকে হচ্ছে, হার্ট মাসেল নার্ভাস টিস্যুর মধ্যে যে মাসেলগুলা থাকে ওগুলা, আর হচ্ছে স্কেলিটাল মাসেলকে আমি ইচ্ছা করলে স্টিমুলেশনে কন্ট্রাক্ট করতে পারে। ঠিক আছে, স্টিমুলেশনে কি করতে পারে? কন্ট্রাক্ট করতে পারে। এখন স্টিমুলেশনে কন্ট্রাক্ট করা মানে কি? স্টিমুলেশনে কন্ট্রাক্ট করা মানে হচ্ছে এটার একটা নির্দিষ্ট, তোমার একটা নির্দিষ্ট পোটেনশিয়ালে সেলটা ঘুমায়। ঠিক আছে, এটা রেস্টিং, এটাকে বলা হয় হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এটা কি? এটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এই যে এই পোটেনশিয়ালটা ধরো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এটা কি? আরএমপি না? আরএমপি। এটাকে আমরা ধরি হার্ট মাসেলের ক্ষেত্রে গ্যাননে লেখা আছে হচ্ছে -90 মিলিভোল্ট হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। ঠিক আছে, এখন ধরো এই যে আমি সেলটা আঁকলাম, এই সেলটা হচ্ছে একটা ভেন্ট্রিকুলার মাসেল সেল। ঠিক আছে, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেল সেল। এখন দেখো ভাইয়া, ওটাও আমি আগের অ্যাঙ্গেলে যখন ছিল তখনই বলছি। আচ্ছা, ভেন্ট্রিকুলার মাসেল সেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট। এখন ধরো এটা একটা নির্দিষ্ট মিলিভোল্টে উত্তেজিত হয়। ঠিক আছে, একটা নির্দিষ্ট মিলিভোল্টে উত্তেজিত হয়, সেটা হচ্ছে কত মিলিভোল্ট? ধরো সে এটা হচ্ছে 60 মিলিভোল্ট, -60 মিলিভোল্ট। এখান থেকে -90 থেকে যত উপরে যাব তত পজিটিভ, যত নিচে যাব তত নেগেটিভ। এখন দেখো, এটা হচ্ছে -90 মিলিভোল্ট থেকে উপরে মানে পজিটিভ, মানে -90 থেকে -60 কম নেগেটিভ। ঠিক আছে, এখন দেখো -90 মিলিভোল্ট থেকে -60 মানে কম নেগেটিভ। তাহলে আমি সেলকে কিভাবে কম নেগেটিভ করতে পারবো? আমরা জানি যে
মেকানিক্যাল ওরিয়েন্টেড কতগুলো সোডিয়াম চ্যানেল থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে ধরো মেকানিক্যাল ওরিয়েন্টেড সোডিয়াম চ্যানেল। মানে কি? মানে হচ্ছে এই চ্যানেলগুলো অফ থাকবে, কিন্তু আমি যখন স্টিমুলেশন দিব এখানে, মানে কি স্টিমুলেশন মানে কি? মানে অ্যাসেনোড থেকে স্টিমুলেশন আসবে। স্টিমুলেশন দিলে কি হবে? এই চ্যানেলগুলো দিয়ে সোডিয়াম ঢুকবে, ঠিক আছে? সোডিয়াম ঢুকবে। এখন সোডিয়াম ঢুকা মানে কি? সোডিয়াম ঢুকা মানে সোডিয়াম হচ্ছে একটা পজিটিভ আয়ন। এটা কি একটা পজিটিভ আয়ন, তাই না? তো পজিটিভ আয়ন যদি ঢুকে তাহলে কি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল মাইনাস থেকে তত প্লাস হবে, তাই না? সোডিয়াম যত ঢুকবে তত প্লাস হবে। এখন আমার জেনারেল ফিজিওলজি ক্লাস যারা করছো তারা ভালো জানো যে থ্রেশহোল্ড, এই যে -60 টা থ্রেশহোল্ড পোটেনশিয়াল, এখানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি যতই সোডিয়াম ঢুকাই, যতক্ষণ এখানে না পৌঁছাবে, যতগুলো সোডিয়াম ঢুকবে ততগুলো পটাশিয়াম আবার বের হয়ে যাবে, আমি যদি থ্রেশহোল্ড পোটেনশিয়াল পর্যন্ত না পৌঁছাতে পারি, ঠিক আছে? তো থ্রেশহোল্ড পোটেনশিয়াল পর্যন্ত পৌঁছানোর আগে যে পোটেনশিয়ালটা তৈরি হয় সেলের মধ্যে, ধরো আমি সোডিয়াম ঢুকলো, সোডিয়াম ঢুকে আবার পটাশিয়াম বের হয়ে গেল, আবার পটাশিয়াম বের হয়ে যাওয়া মানে তো নেগেটিভ, আবার পটাশিয়াম বের হয়ে যাওয়া নেগেটিভ না? এখন আবার পটাশিয়াম বের হয়ে যাওয়া মানে নেগেটিভ, মানে সোডিয়াম ঢুকে একটু প্লাস হইলো, আবার পটাশিয়াম বের হয়ে গেছে, এই জন্য আবার নেগেটিভ হয়ে গেছে। তো এই জিনিসটা কি একটা লোকাল এরিয়ায় তৈরি হয়েছে না? একটা লোকাল এরিয়ায় তৈরি হচ্ছে, মানে থ্রেশহোল্ড পর্যন্ত পৌঁছানোর আগে একটা লোকাল এরিয়ায় তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে লোকাল পোটেনশিয়াল। কিন্তু ধরো থ্রেশহোল্ড পোটেনশিয়াল হচ্ছে -60 মিলিভোল্ট, আমি যদি ধরো 50টা সোডিয়াম যদি আমি ঢুকাই, 50টা সোডিয়াম ঢুকাইলে এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থেকে সেলটা থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছে যায়, এটা হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল। কিন্তু ধরো 49টাও যদি ঢুকাই, তখন কি হবে? 49টা ঢুকানোর পর আবার 49টা পটাশিয়াম বের হয়ে যাবে, এজন্য এটা আবার আগে জায়গায় চলে আসবে। কিন্তু 50টা সোডিয়াম যদি আমি ঢুকাই, সে এটা ইমাজিন করো, এটা এমনি, এটার কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই যে কতটুকু ঢুকলে। ধরো এটা আমি তোমাদেরকে ইমাজিন করতে বলতেছি যে ধরো 50টা সোডিয়াম ঢুকলে সেল তখন থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছায়। তো 50টা, ধরো আমি এখন 50টা সোডিয়াম ঢুকে দিলাম, এটা কি? এটা হচ্ছে হার্ট মাসেল, এটা কি? ভেন্ট্রিকুলার মাসেল, ঠিক আছে? ভেন্ট্রিকুলার মাসেল, হার্ট অবশ্যই এখানে, হ্যাঁ, হার্ট। এখন আমি এখানে ধরো 50টা সোডিয়াম ঢুকাইছি, এখন সেল কি করলো? 50টা সোডিয়াম ঢুকানোতে সেল, যেহেতু সোডিয়াম নেগেটিভ, সোডিয়াম হচ্ছে পজিটিভ চার্জ ঢুকা মানে সেলের পোটেনশিয়াল পজিটিভে যাবে। -90 হচ্ছে মোর নেগেটিভ, -60 হচ্ছে -90 থেকে তুলনামূলক পজিটিভ বেশি। তাহলে 50টা সোডিয়াম ঢুকানোর পর সেল যখন থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছলো, তখন সেলের কি থাকে? সেলের হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল থাকে। এই লালগুলো হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল মানে কি? মানে হচ্ছে এই লাল গেটগুলা খুলবে কখন? যখন সেলের পোটেনশিয়াল -60 মিলিভোল্টে আসবে, ঠিক আছে? -60 মিলিভোল্টে যখন আসবে, তখন এই যে ভোল্টেজ গেটেড যে সোডিয়াম লাল চ্যানেলগুলো আছে, এগুলো খুলে যাবে। এগুলো খুলে কি করবে? আমার জেনারেল পোটেনশিয়াল ক্লাস যারা করছো তারা জানো যে প্রত্যেকটা আয়নের জন্য একটা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল থাকে। তো ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল, সোডিয়াম যখন ঢুকবে তখন সোডিয়াম চাইবে কি? তার ইকুইলিব্রিয়াম পোটেনশিয়ালে চলে যেতে। সোডিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ধরো +65 মিলিভোল্ট, কিন্তু দেখা যায় যে যখন এটা সেলের পজিটিভিটি +10 পর্যন্ত পৌঁছে যায়, +10 মিলিভোল্ট পর্যন্ত পৌঁছায়, +10 মিলিভোল্ট পর্যন্ত যখন পৌঁছায় যায়, তখন এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলা অফ হয়ে যায়, ঠিক আছে? +10 মিলিভোল্ট পর্যন্ত যখন পৌঁছায়। তো এই যে থ্রেশহোল্ড পোটেনশিয়াল থেকে যে
প্লাস 10 মিলিভোল্ট পর্যন্ত পৌঁছাইলো, এটা যদি আমি 1 নাম্বার ফেজ দিই, এটাকে বলা হয় হচ্ছে, এই 1 নাম্বার ফেজটাকে বলা হয় হচ্ছে ডিপোলারাইজেশন। এই যে এখান থেকে থ্রেশহোল্ড পোটেনশিয়াল থেকে শুরু করে এই যে প্লাস 10 মিলিভোল্টে যে আসলো, এতটুকু পর্যন্ত বলা হয় হচ্ছে ডিপোলারাইজেশন অফ হার্ট মাসেল। এখন এই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো হচ্ছে প্লাস 10 মিলিভোল্ট হইলে বন্ধ হয়ে যায়, অটোমেটিক ক্লোজ হয়ে যায়, ঠিক আছে? এগুলো তখন আর ইয়ে করে না। আমার অ্যাকশন পোটেনশিয়াল ক্লাস যারা করছে ওরা আরো ভালোভাবে বুঝবা জিনিসটা, ঠিক আছে? যারা অ্যাকশন পোটেনশিয়াল ক্লাস করো নাই ওরা আজকে দেখে নিবা আরো ভালোভাবে। জেনারেল ফিজিওলজি ক্লাস নাম্বার 3 আর 4 এই দুইটাতে অ্যাকশন পোটেনশিয়াল নিয়ে ডিটেইলস আলাপ আলোচনা করা আছে। ওখানে তোমার ক্লাস 3 আর 4 এই দুইটা ইউটিউব থেকে দেখে নিবা, ইউটিউবে আছে দুইটা, ঠিক আছে? তো এখন দেখো সোডিয়াম চ্যানেলগুলো অফ হয়ে গেছে, এখন কি থাকে? এখন থাকে হচ্ছে এই যে সবুজ যেটা দিলাম এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, ঠিক আছে? এটা ক্যালসিয়াম চ্যানেল। আর এখানে কালো কালো যেটা দিলাম এখন, এই যে কালো কালো, এগুলো হচ্ছে পটাশিয়াম চ্যানেল। এগুলো কি? পটাশিয়াম চ্যানেল, ঠিক আছে? আর এগুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। এখন কি হবে? এই থ্রেশহোল্ড পোটেনশিয়াল থেকে প্লাস 10 মিলিভোল্টে পৌঁছানোর পর এই যে সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো অফ হয়ে গেল। এখন সাথে সাথে কি হবে? প্লাস 10 মিলিভোল্টে পৌঁছালে এই ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেলগুলো তখন চালু হয়ে যায়, ঠিক আছে? এই ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেলগুলো দিয়ে তখন কি হয়? র‍্যাপিডলি, আমরা জানি হচ্ছে সেলের ভিতরে পটাশিয়াম বেশি আর সেলের বাইরে সোডিয়াম বেশি, এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্টে সোডিয়াম বেশি আর সেলের ভিতরে হচ্ছে পটাশিয়াম বেশি। এখন সেলের ভিতরে আমরা দেখি কি থ্রেশহোল্ড পোটেনশিয়াল থেকে যখন প্লাস 10 মিলিভোল্টে পৌঁছালো, সেল তো প্রথমে এটার অরিজিনাল ভোল্টেজ ছিল হচ্ছে -90 মিলিভোল্ট, -90 মিলিভোল্ট থেকে প্লাস 10 মিলিভোল্ট। এখন সেলের ভিতরে যে পটাশিয়াম গুলো আছে এগুলো চিন্তা করে যে আমার সেল তো এখন পজিটিভ হয়ে গেছে, কিন্তু আমার অরিজিনাল তো আমি নেগেটিভ ছিলাম। আর পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট। মানে পটাশিয়ামের নিজের প্রত্যেক আয়নের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল নিয়ে যারা জানো না তারা মনে রাখো, এখন আপাতত মনে রাখো, ইকুইলিব্রিয়াম বুঝতে চাইলে এটা নিয়ে আমার ডিটেইলস ক্লাস আছে, জেনারেল ফিজিওলজি 3 আর 4 নাম্বার ক্লাস। যারা ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল বুঝতেছো না তারা মনে রাখো যে পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল মানে প্রত্যেক আয়নের জন্য নিজের একটা একটা পার্সোনাল পোটেনশিয়াল থাকে। তো প্রত্যেক আয়ন চায় যে সেলকে তার নিজ ইকুইলিব্রিয়াম পোটেনশিয়ালে নিয়ে যাইতে। এখন সোডিয়াম গেটটা দেখো যখন খুলছিল তখন সোডিয়াম চাইছিল যে সেলকে তার নিজের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়ালে নিয়ে যেতে। এখন সোডিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল ধরো প্লাস 65 মিলিভোল্ট যদি হয়, এটা যদি সোডিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হয়, সোডিয়াম কিন্তু যখন সুযোগ পাইছে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল দিয়ে যখন সোডিয়াম ঢুকছে যখন সুযোগ পাইছে সে চাইছিল প্লাস 65 মিলিভোল্ট পর্যন্ত নিয়ে যেতে। কিন্তু কি হয়েছে? প্লাস 10 এ আসার সাথে সাথেই এই সোডিয়াম চ্যানেলগুলো, ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো অফ হয়ে গেছে। অফ হয়ে যাওয়ার পর এই ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেলগুলো তখন খোলা হয়ে গেছে। মানে এই হার্টের যে ভেন্ট্রিকুলার মাসেল এটা এভাবেই ঠিক করা আছে যে প্লাস 10 এ পৌঁছালে সে সোডিয়াম চ্যানেলগুলোকে ক্লোজ করে দিবে, আর প্লাস 10 মিলিভোল্টে তখন পটাশিয়াম ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে। তো এই ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেল ওপেন হলে কাজ কি? আমরা জানি যে পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পোটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট। তখন পটাশিয়াম যাবে কি বেশি বেশি পটাশিয়াম বের হয়ে যাবে ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেল দিয়ে। কখন বের হয়ে যাবে? যখন হার্টের মাসেলের ভোল্টেজ প্লাস 10 মিলিভোল্টে পৌঁছাবে। আর এটাকে কেন ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল বলতেছি? কারণ এটা প্লাস 10 মিলিভোল্টে এই পটাশিয়াম চ্যানেলটা খুললো, এর আগে খুলে না। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল হচ্ছে -60 মিলিভোল্টে খুলছে, এর আগে খুলে না। যতই তুমি ধাক্কা দাও ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল এর আগে খুলবে না। তো
পটাশিয়াম চ্যানেলগুলো যখন খুলে যায় তখন ইমিডিয়েটলি পটাশিয়াম বের করতে থাকে সেল। সেল চায় যে নেগেটিভে নিয়ে আসতে সেলের পটেনশিয়াল। কিন্তু কি হয়, তো ধরো পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, তাহলে কি এই যে নিচে নামবে না, নিচে নামলো, তো নিচে নামার সাথে সাথে এতটুকু যখন চলে আসে, এই যে এতটুকু ফেজে, এটা ধরো আমি 2 দিলাম, এতটুকু ফেজে যখন চলে আসে তখন কি হয়, এই যে সবুজ কালারের যে ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে এইগুলো তখন খোলা হয়ে যায়। ঠিক আছে, মজার জিনিস হচ্ছে ধরো জিরোতে যখন চলে আসছে তখন সাথে সাথে ক্যালসিয়াম চ্যানেলগুলো খোলা হয়ে যায়। তখন কি হয়, আমরা জানি যে সেলের বাইরে ক্যালসিয়াম বেশি। অ্যাটলাসটা মুছে দিই। সেলের বাইরে ক্যালসিয়াম বেশি। এখন অ্যাটলাস এটা মুছি, অ্যাটলাসের জন্য আমরা ক্যালসিয়ামকে জায়গা দিতে পারতেছি না, এজন্য অ্যাটলাসকে মুছতে হচ্ছে। তো আমরা জানি হচ্ছে সেলের বাইরে ক্যালসিয়াম বেশি, সেলের ভিতরে ক্যালসিয়াম কম। তো কি হবে, এই যে ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেলগুলো যখন খুলে গেল আর পটাশিয়াম যখন র্যাপিডলি বাইরে হওয়া শুরু করলো আর সেলকে যখন নেগেটিভে নিয়ে আসতেছে, তখন সাথে সাথে কি হয়, ভোল্টেজ গেটের এই ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে যায় আর কি হয়, সাথে সাথে র্যাপিডলি ক্যালসিয়াম সেলের ভিতরে আসা শুরু করে। ঠিক আছে, তো একটা জিনিস এখানে খেয়াল করো যে সেলের বাইরে থেকে পটাশিয়াম বের হচ্ছে, আবার সেলের ভিতরে ক্যালসিয়াম ঢুকতেছে, তাহলে সেলের বাইরে থেকে, সেলের ভিতর থেকে বাইরে পটাশিয়াম যাচ্ছে, মানে পজিটিভ সেলের ভিতর থেকে বাইরে আসতেছে, তার মানে কি সেল নেগেটিভ হচ্ছে। আবার এখানে দেখো ক্যালসিয়াম সেলের বাইরে থেকে ভিতরে আসতেছে, তার মানে পজিটিভ চার্জ সেলের ভিতরে আসতেছে। তার মানে দেখা যায় যে যে পরিমাণ পটাশিয়াম বাইরে হইতে থাকে সেই পরিমাণ ক্যালসিয়াম ঢুকতে থাকে। তাহলে এই যে এই পর্যায়ে হচ্ছে এই প্ল্যাটু ফেজ, একটা প্ল্যাটু ফেজ পাওয়া যায়। ঠিক আছে, একটা প্ল্যাটু ফেজ পাওয়া যায়। কারণ কি এটা প্ল্যাটু ফেজটার কারণ কি, কারণ হচ্ছে সেলের এই জায়গায় সাম্যাবস্থায় আছে, যে পরিমাণ পজিটিভ আয়ন সেল হারাচ্ছে মানে পটাশিয়াম হারাচ্ছে, সেই পরিমাণ ক্যালসিয়াম সেলে ঢুকতেছে, এজন্য সেল পজিটিভও হয় না, এই পর্যায়ে সেল নেগেটিভও হয় না। এটাকে আমরা 3 নাম্বার ফেজ ধরি, 3 নাম্বার ফেজ। তাহলে এই 3 নাম্বার ফেজটাকে কি বলা হয়, 3 নাম্বার ফেজটাকে বলা হয় হচ্ছে প্ল্যাটিউ ফেজ। প্ল্যাটিউ ফেজে কি হয়, ভোল্টেজ গেটের ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলছে, ক্যালসিয়াম ভিতরে ঢুকতে থাকে, আর ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেল দিয়ে পটাশিয়াম বের হইতে থাকে। পটাশিয়াম বের হচ্ছে মানে সেল নেগেটিভ হচ্ছে, আবার ক্যালসিয়াম সাথে সাথে ঢুকতেছে মানে সেল পজিটিভ হচ্ছে। তার মানে কি সেল যে চার্জে ছিল ওই চার্জেই রয়ে গেছে, চার্জের কোনো কম বেশি হয় না প্ল্যাটিউ ফেজে। ঠিক আছে, এজন্য এটা হচ্ছে প্ল্যাটিউ ফেজ। তো ক্যালসিয়াম এই চ্যানেলগুলা কি হয়, বেশিক্ষণ খোলা থাকে না। ঠিক আছে, বেশিক্ষণ খোলা থাকে না ক্যালসিয়ামের এই চ্যানেলগুলা, এগুলো একটা নির্দিষ্ট টাইম পরে অফ হয়ে যায়। কিন্তু মজার জিনিস হচ্ছে, আরো মজার কথা, পটাশিয়াম কিন্তু তখনও আউট হয় না। ক্যালসিয়াম চ্যানেল ধরো এই স্টেজে এসে ক্যালসিয়াম ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছে, এই স্টেজে এসে ক্যালসিয়াম আর ঢুকে না। ঠিক আছে, এসে এই স্টেজে ক্যালসিয়াম ধরো একটা নির্দিষ্ট সময় পরে, ধরো 5 সেকেন্ড পরে ক্যালসিয়াম আর ঢুকে না, ক্যালসিয়াম ঢুকা অফ হয়ে যায়। তো ধরো 5 সেকেন্ড পরে এখন ক্যালসিয়াম ঢুকা অফ হয়ে গেল, এই যে বন্ধ, ক্যালসিয়াম চ্যানেল ক্লোজ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পটাশিয়াম বের হচ্ছিল না ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেলগুলো দিয়ে, পটাশিয়ামগুলো তখনও বন্ধ হয় না। এর জন্য দেখা যায়, দেখো এখন এই পর্যায়ে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল অফ, টোটালি বন্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে, মানে এই পর্যায়ে এসে ধরো 5 সেকেন্ড পরে, মানে ক্যালসিয়াম চ্যানেলগুলো সে ধরে নাও যে 5 সেকেন্ড পর্যন্ত খোলা থাকে, 5 সেকেন্ড পরে ক্যালসিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়, এই যে বন্ধ। এখন এই যে এই সবুজ দাগটা হচ্ছে প্ল্যাটিউ ফেজ। এখানে কি হচ্ছিল, এটা সোজা কেন পাইলাম, ক্যালসিয়াম যে পরিমাণ ঢুকতেছিল ওই পরিমাণ পটাশিয়াম বের হচ্ছিল, এজন্য সেলের চার্জের কোনো কম বেশি হয় না, এজন্য যে পজিশন ছিল ওই পজিশনেই থেকে যায়। কিন্তু 5 সেকেন্ড পরে ক্যালসিয়াম ঢুকা অফ হয়ে যায়,
কিন্তু পটাশিয়াম চ্যানেলগুলো যে হারাচ্ছিল, সেল যে পজিটিভ সেল পজিটিভ আয়ন হারাচ্ছিল, ওই পজিটিভ ইয়েগুলো হারাইতেই থাকে তখন। তো হারাইতেই থাকা মানে কি, মানে এই যে সেল পজিটিভিটি হারাচ্ছে, তার মানে কি এই যে যত উপরে যায় তত পজিটিভ, যত নিচে যায় তত নেগেটিভ। তার মানে এই যে সেল পজিটিভিটি হারাচ্ছে 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 হারাচ্ছে, এই যে আগের অবস্থায় চলে আসলো। তাহলে এই যে পজিটিভিটি হারাচ্ছে, এটা 4 নাম্বার ফেজ দেওয়া আছে গ্যাননে, ঠিক আছে? এই 4 নাম্বার ফেজটাকে বলা হয় হচ্ছে রিপোলারাইজেশন। রিপোলারাইজেশন, এই যে আমার হাতে বোর্ডে লিখতে সমস্যা হয়, তোমরা বুঝে নাও যে রিপোলারাইজেশন, ঠিক আছে? এই যে এই রিপোলারাইজেশন হচ্ছে এতটুকু মধ্যে। তাহলে আর এই এই এতটুকু হচ্ছে, এটাকে জ্ঞাননে আবার একটা এক্সট্রা পার্ট হিসেবে দিছে যে আগের ফেজে যে ফিরে আসে, ওইটা 5 নাম্বার ফেজ, ঠিক আছে? দুই নাম্বার ফেজটা আরেকবার বলেন। 2 নাম্বার ফেজটা হচ্ছে সোডিয়াম দিয়ে, তাহলে দেখো আমরা আবার এখন পুরো জিনিসটা আরেকবার রিক্যাপিচুলেট করি। আমরা প্রথমে দেখছি কি, এখান থেকে আসো যে 50টা সোডিয়াম, আমি এখানে হচ্ছে মেকানিক্যাল ওরিয়েন্টেড সোডিয়াম চ্যানেল এগুলা, ঠিক আছে? আমি সোডিয়াম ঢুকাচ্ছি, কিন্তু 50টা যতক্ষণ পর্যন্ত ঢুকাবো না ততক্ষণ পর্যন্ত সেল থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছাবে না। 50টা ঢুকাইলাম আর সেল থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছাইলো, পৌঁছানোর সাথে সাথে কি হবে, এই যে লাল 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 চ্যানেলগুলো আছে, এগুলো হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো দিয়ে কি হবে, র্যাপিডলি সোডিয়াম ভিতরে ঢুকতে থাকবে। র্যাপিডলি সোডিয়াম ঢুকা মানে এতটুক থেকে এতটুক, এতটুক থেকে এতটুক ফেজটাকে আমরা বলছি 1 নাম্বার ফেজ। এই জিনিসটাকে কি বলা হয়, এই যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়াম ঢুকতেছে, এটাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন। তো এটার একটা কি হয়, সোডিয়াম চায় যে তার নিজের ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালে নিয়ে যেতে। সোডিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল হচ্ছে +65 মিলিভোল্ট, কিন্তু দেখা যায় যে 10 মিলিভোল্টে যখন আসে তখন কি হয়, সোডিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তখন কি হয়, সাথে সাথে এই যে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো আছে এখানে, এগুলো খুলে যায়। এই দিক দিয়ে কি হয়, সেল তখন পটাশিয়াম হারানো শুরু করে। তো এই যে পজিটিভ আসছিল, এই ধাপ করে সেলের নেগেটিভ হয়ে যেতে লাগে। কিন্তু তখনই কি হয়, সাথে সাথে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল থাকে এখানে, ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে যায়। তাহলে কি হয়, এই ক্যালসিয়াম চ্যানেলগুলো র্যাপিডলি ক্যালসিয়াম ঢুকতে থাকে সেলের ভিতরে। তাহলে দেখো এখানে পটাশিয়াম হারাচ্ছে আর ক্যালসিয়াম ঢুকাচ্ছে, ধরো 2টা পটাশিয়াম হারাচ্ছে 2টা ক্যালসিয়াম ঢুকতেছে, তাহলে কি এটা একটা সাম্য অবস্থায় থাকে না? এজন্য এই যে এটা একটা আমরা প্লাটু ফেজ পাইছি, 3 নাম্বার ফেজটা। তাহলে এই 2 নাম্বার ফেজটা হচ্ছে আর্লি র্যাপিড রিপোলারাইজেশন, জ্ঞাননে দেওয়া আছে আর্লি র্যাপিড রিপোলারাইজেশন হিসেবে। মানে একটু নেগেটিভ হয়ে সাথে সাথে কি হয়, ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে যায়। এজন্য যে পরিমাণ পটাশিয়াম হারায় ওই পরিমাণ ক্যালসিয়াম ভিতরে ঢুকতে থাকে, এজন্য আমরা প্লাটু ফেজটা পাই, ঠিক আছে? আর এই যে এরপরে কি হয়, ক্যালসিয়াম চ্যানেলগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে, একটা নির্দিষ্ট সময় পরে ক্যালসিয়াম চ্যানেলগুলো অফ হয়ে যায়। ধরো 5 সেকেন্ড পরে ক্যালসিয়াম চ্যানেল অফ হয়ে যায়। তাহলে এই যে 5 সেকেন্ড হচ্ছে এই ফেজে এসে 5 সেকেন্ড, এই যে আস্তে আস্তে 5 সেকেন্ড হইলো, 5 সেকেন্ডে ক্যালসিয়াম চ্যানেলগুলো অফ হয়ে গেল। তাহলে সাথে সাথে কি হবে, তখনও কিন্তু পটাশিয়াম চ্যানেলগুলো খোলা, পটাশিয়াম দিয়ে সেল পটাশিয়াম হারাচ্ছে। তো এই যে পটাশিয়াম হারাই, সেল আবার আগের অবস্থায় চলে আসলো, এটাই হইলো রিপোলারাইজেশন। এই যে রিপোলারাইজেশন দিলাম, এটাই হচ্ছে রিপোলারাইজেশন। রিপোলারাইজেশন মানে কি, সেল পটাশিয়াম হারানো। আর এই যে ধরো -85 পর্যন্ত রিপোলারাইজেশন, তো আরো নেগেটিভ হয়ে গেল না? এই আরো নেগেটিভ হওয়াটাই হচ্ছে ইনিশিয়াল ফেজে পৌঁছানো আর কি। 5 নাম্বার ফেজটা হচ্ছে ওই পটাশিয়ামটা আরো একটু যতটুকু হারানোর কথা এর চেয়ে আর একটু বেশি হারায় সেল, একটু হাইপার পোলারাইজেশন হয়, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে 5 নাম্বার ফেজ। ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল খুলে হচ্ছে যখন সেল পজিটিভ হয়ে যাবে। ধরো এখানে +10 পর্যন্ত পৌঁছানোর পরে ভোল্টেজ গেটেড, আচ্ছা দেখো আবার দেখো যে
সেলকে আমি স্টিমুলেট করলাম, থ্রেশহোল্ড পোটেনশিয়ালে পৌঁছালো, থ্রেশহোল্ড পোটেনশিয়ালে পৌঁছানোর পরে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল খুললো, র্যাপিডলি সোডিয়াম ঢুকতেছে, ঢুকার পরে প্লাস 10 মিলি ভোল্টে যখন আসে তখন সাথে সাথে কি হয়, ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেল খুলে যায়, ভোল্টেজ গেটের পটাশিয়াম চ্যানেল দিয়ে পটাশিয়াম হারাইতে থাকে, সেল তখন আবার নেগেটিভ হওয়া শুরু করে, নেগেটিভ হওয়া যখন শুরু করে এতটুকু ফেজ হচ্ছে 2, এই পয়েন্টে এসে কি হয়, ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে যায়, ধরো এই পয়েন্টটা হচ্ছে প্লাস 5 মিলি ভোল্ট ধরো, ঠিক আছে, তো ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে যায়, তখন র্যাপিডলি ক্যালসিয়াম ঢোকা শুরু করে, তাহলে ক্যালসিয়াম ঢোকা মানে পজিটিভ আর পটাশিয়াম বের হওয়া মানে নেগেটিভ, তার মানে কি যে পরিমাণ পজিটিভ ঢুকতেছে ওই পরিমাণ পজিটিভ হারাচ্ছে, তাহলে কি একটা সমান অবস্থা না, এর জন্য আমরা একটা সমান লাইন পাই। ধরো এটা হচ্ছে টাইম, ধরো এই টাইমে এসে ক্যালসিয়াম চ্যানেলগুলো অফ হয়ে যায়, ক্যালসিয়াম চ্যানেলগুলো যখন অফ হয়ে যায় তখনও পটাশিয়াম চ্যানেলগুলো কিন্তু খোলা থাকে, পটাশিয়াম চ্যানেলগুলো বন্ধ হয় না তখনও, এই জন্য পটাশিয়াম চ্যানেল দিয়ে পটাশিয়াম হারাইতে থাকে আর সেল আবার নেগেটিভ হইতে থাকে, হইতে এই যে এই 4 নাম্বার ফেজটাকে বলা হয় হচ্ছে ডিপোলারাইজেশন, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে সেল যতটুকু পটাশিয়াম হারানোর কথা এর চেয়ে আরেকটু বেশি পটাশিয়াম হারাই ফেলে, ঠিক আছে, আবার আগের পজিশনে আসতে, ধরো নরমালি -85 মিলি ভোল্টে থাকে সেলের যে ইয়েটা, সেলের যে ভোল্টেজটা -85 মিলি ভোল্টে থাকার পরেও মানে আরেকটু পটাশিয়াম হারাই, এটা আরো নেগেটিভ হয়ে যায়, তো এটা হাইপার পোলারাইজেশন হয়, তো এর জন্য এটাকে 5 নাম্বার পেজ বলছে। সবাই বুঝছো কিনা? না না, হাইপার টেনশনের সাথে এটার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, এটা হচ্ছে নরমাল জিনিস। হাইপার পোলারাইজেশন এটা নরমাল জিনিস, ঠিক আছে, এটা নরমাল সবার ক্ষেত্রে। তাহলে এতটুকু সবাই বুঝছো কিনা? আচ্ছা, আমি গ্যাননটা নিয়ে আসি, তোমাদেরকে একটু গ্যাননটা দেখাবো, গ্যাননের কোন জায়গায় এই জিনিসটা আছে, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। আচ্ছা, এতটুকু আশা করি সবাই বুঝছো, ঠিক আছে। এই যে দেখো, বাইবেল অফ ফিজিওলজি, হ্যাঁ গ্যানন, এই গ্যানন থেকেই কোশ্চেন আসবে, এফসিপিএস এর সব কোশ্চেন, এফসিপিএস এমএস এমডি বলো সব কোশ্চেন এই বই, এটা হচ্ছে বাইবেল, ঠিক আছে। এটার মধ্যে কোন জায়গায় আছে আমি দেখাই তোমাদেরকে। এই যে আমারটা হচ্ছে 25 এডিশন, ঠিক আছে, 25 এডিশনের 520 নাম্বার পেজে গ্যাননের, ঠিক আছে, 25 এডিশনের 520 নাম্বার পেজ, 520 নাম্বার পেজে দেওয়া আছে সুন্দর করে, এই যে এই ফিগারটা দেখা যাচ্ছে কিনা দেখো সবাই। গ্যাননে তোমার পেজ নাম্বার 1 কে বল, গ্যাননে, আচ্ছা গ্যাননে এই যে ডিপোলারাইজেশনটাকে 0 ধরছে আর কি, ঠিক আছে, আমরা 1 যেটাকে ধরছি এটাকে 0 ধরছে, 0 1 2 3 4 এভাবে। তাহলে এই যে ডিপোলারাইজেশন, গ্যাননের ডিপোলারাইজেশনটাকে কি বলছে, গ্যাননের ডিপোলারাইজেশনটা বলছে হচ্ছে ডিপোলারাইজেশনই, ঠিক আছে। আর এই যে এই ফেজটাকে, এই 2 নাম্বার ফেজটাকে বলছে হচ্ছে ইনিশিয়াল র‍্যাপিড ডিপোলারাইজেশন, যেটা আমি বলছি।
আর এই ফেজটাকে কি বলছে? এই ফেজটা হচ্ছে প্ল্যাটো ফেজ। 4 নাম্বার ফেজটাকে কি বলছে? 4 নাম্বার ফেজটাকে বলছে ডিপোলারাইজেশন। আর 5 নাম্বার ফেজটা হচ্ছে ওই যে আগের অবস্থায় ফিরে আসাকে 5 নাম্বার ফেজ বলছে। বলছে এভাবে যে রিটার্ন টু দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। রিটার্ন টু দ্য 5 নাম্বার ফেজ হচ্ছে রিটার্ন টু দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল গ্যাননে। ঠিক আছে? হ্যাঁ, গ্যাননে স্ট্রেট লাইন। এটা স্ট্রেট ওইভাবে দেখায় নাই আর কি, স্ট্রেটই ধরো, স্ট্রেট ধরো। ঠিক আছে? -90 থেকে 60 তে যে পৌঁছাইলো, যতক্ষণ পর্যন্ত -60 তে পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত যতগুলো পোটেনশিয়াল হবে এটা লোকাল পোটেনশিয়াল। আর যখন -60 পর্যন্ত পৌঁছাবে তখনই থ্রেশহোল্ড পোটেনশিয়াল পৌঁছাই গেছে। মেকানিক্যাল স্টিমুলেশন বলবো এটাকে। মেকানিক্যাল স্টিমুলেশন দিলে ইয়ে পৌঁছাই গেল। ঠিক আছে? সোডিয়াম ইনফ্লাক্সের কারণে পজিটিভ হয়ে পৌঁছে গেছে। ঠিক আছে? আচ্ছা, ধরো এতটুকু বুঝছি সবাই। হ্যাঁ, ধরে নিচ্ছে এতটুকু বুঝা গেছে। আমরা এখন নেক্সট ইয়াতে আগাই। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে কি হবে? ঠিক আছে? হার্টের মাসেলের সিম্প্যাথেটিক স্টিমুলেশনে ধরো আবার কি এটা আজকে বেশিক্ষণ পড়াবো না বলছি, ঈদ সামনে। ঠিক আছে? আজকে গরুর কারণে এমন এমন একটু দেরি হয়ে গেছে, গরু আমাকে দেরি করাই দিল। আচ্ছা, দেখো তো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। ধরো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে হার্ট মাসেলে একটা রিসেপ্টর থাকে। ঠিক আছে? এটাকে বলা হয় সার্পেন্টাইল রিসেপ্টর। এটাকে বলা হয় এই যে একটা রিসেপ্টর। হ্যাঁ, এখন আমার হার্ট মাসেলে কখন আমরা বলি না যে হার্টবিট বেড়ে গেছে। হার্টবিট বেড়ে যাওয়া মানে কি? হার্ট বেশি বেশি কন্ট্রাকশন করা। ঠিক আছে? তো আমি ওই যে তোমাদেরকে যখন জেনারেল ফিজিওলজি পড়াইছি, আমার মাসেল কন্ট্রাকশন ক্লাসে কিন্তু তোমরা সবাই দেখছো যে মাসেল কন্ট্রাকশন মানে কি? মাসেল কন্ট্রাকশন মানে হচ্ছে ক্যালসিয়াম ঢুকবে আর মাসেল কন্ট্রাক্ট করবে, অ্যাক্টিন মায়োসিন কাজ করে কন্ট্রাক্ট করে। আমরা এখন দেখি যে, এখন দেখো না তোমরা শুনো না কতগুলা ড্রাগ খাইলে হার্টবিট বেড়ে যায়। ঠিক আছে? এখন হার্টবিটটা বাড়ে কেমনে? হার্টের মধ্যে এই একটা রিসেপ্টর থাকে, এটাকে বলা হয় বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। ঠিক আছে? বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরে যখন এপিনেফ্রিন, এটা হচ্ছে এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন এসে লাগে। ঠিক আছে? বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরে যখন এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন এসে লাগে তখন কি হয়? তখন তোমার এখানে একটা প্রোটিন থাকে, জি স্টিমুলেটরি প্রোটিন। জি স্টিমুলেটরি প্রোটিনটা কি করে? সেলের ভিতরে অ্যাডিনাইল সাইক্লেসকে স্টিমুলেট করে। অ্যাডিনাইল সাইক্লেস, এই অ্যাডিনাইল সাইক্লেসটা কি করে? এটিপি কে ভেঙে সিএএমপি তে পরিণত করে। সিএএমপি ক্যাম্প। ঠিক আছে? এই ক্যাম্প আবার স্টিমুলেট করে কাকে? এই ক্যাম্প আবার স্টিমুলেট করে প্রোটিন কাইনেস এ নামের একটা এনজাইমকে। তাহলে কি হইলো? এপিনেফ্রিন আর এপিনেফ্রিন বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর নামে একটা রিসেপ্টরে বাঁধলো। বাঁধার পরে এটা জি স্টিমুলেটরি প্রোটিনকে স্টিমুলেট করলো। জি স্টিমুলেটরি প্রোটিন হচ্ছে অ্যাডিনাইল সাইক্লেস নামের একটা প্রোটিনকে স্টিমুলেট করে, যেটা এটিপি কে ভেঙে সিএএমপি তৈরি করে।
সিএএমপি কি করে, প্রোটিন কাইনেজ এ নামের একটা এনজাইমকে অ্যাক্টিভেট করে। এখন প্রোটিন কাইনেজ এ এনজাইমটার কাজ কি জানো? প্রোটিন কাইনেজ এ এনজাইমটার কাজ হচ্ছে এখানে যে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলগুলো ছিল, হ্যাঁ, এখানে ফসফেট যুক্ত করে সে। ফসফেট প্রত্যেকটা চ্যানেলে সে একটা একটা ফসফেট যুক্ত করে এই প্রোটিন কাইনেজ এ এনজাইমটা ক্যালসিয়াম চ্যানেলে। কাইনেজ মানে কি? ফসফেট। ফসফেট যে এনজাইমগুলো যুক্ত করে এগুলোকে বলা হয় হচ্ছে প্রোটিন কাইনেজ এনজাইম। তাহলে ক্যালসিয়াম চ্যানেল দিয়ে এই ক্যালসিয়াম চ্যানেল যে ফসফেট যুক্ত করতেছে, একটা একটা ফসফেট যুক্ত করতেছে, এটাকে বলা হয় হচ্ছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন অফ কি? ফসফোরাইলেশন অফ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। তাহলে তুমি এখন কোশ্চেন করতে পারো যে ভাইয়া প্রোটিন কাইনেজ এনজাইম ফসফেট যুক্ত করতেছে প্রতিটা ক্যালসিয়াম চ্যানেলে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলে, এখন এটা লাভ কি তাহলে? লাভ হচ্ছে ফসফেট যুক্ত হইলে আগে যে পরিমাণ ক্যালসিয়াম ঢুকতো এখন বেশি বেশি ক্যালসিয়াম ঢুকবে। ঠিক আছে, বেশি বেশি ক্যালসিয়াম ঢুকবে। ঠিক আছে, প্ল্যাটিউ ফেজে যে তোমার ক্যালসিয়াম ঢুকতেছিল, এখন কি ক্যালসিয়াম ঢোকার পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে, ক্যালসিয়াম বেশি ঢুকলে কি হবে? আমার কাজ হচ্ছে কি, এপিনেফ্রিন নরএপিনেফ্রিন এই যে এই দুইটা জিনিস যে ছিল, এটা হচ্ছে হার্ট রেট বাড়ায়। হার্ট রেট বাড়ানো মানে কি? হার্টের কন্ট্রাকশন বাড়ানো, কন্ট্রাক্টাইলিটি। এটা হচ্ছে কন্ট্রাক্টাইলিটি বাড়ানো। কন্ট্রাক্টাইলিটি বাড়ানো মানে কি? হার্ট বেশি বেশি কন্ট্রাকশন করবে। বেশি বেশি কন্ট্রাকশন করা মানে কি? বেশি বেশি ক্যালসিয়াম ঢুকাইতে হবে। আমরা এখন দেখবো যে কিভাবে মেকানিজমটা হয়, বেশি বেশি ক্যালসিয়াম ঢুকলে কিভাবে তোমার কন্ট্রাকশনটা বাড়ে। এখন সেলের ভিতর বেশি বেশি ক্যালসিয়াম ঢুকলো, আমরা জানি যে হার্ট মাসেল, আমি তোমাদেরকে যখন জেনারেল ফিজিওলজিতে মাসেল কন্ট্রাকশন পড়াইছিলাম তখন দেখাইছি হচ্ছে সেলের ভিতরে দুইটা প্রোটিন থাকে, একটা থিন ফিলামেন্ট আর হচ্ছে কি থাকে? থিন ফিলামেন্ট আর কি থাকে? থিক ফিলামেন্ট। এই যে থিক ফিলামেন্ট। এখন এটার নাম কি? এটার নাম হচ্ছে মায়োসিন। আর এই সবুজ যেটা আছে, সবুজটার নাম কি? আচ্ছা, কে একদম কি কোশ্চেন করছো? হ্যাঁ, দুইটা ক্যালসিয়াম ঢুকলে দুইটা পটাশিয়াম বের হয়, এইভাবেই হয়, এজন্য প্ল্যাটিউ ফেজটা পাই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এটা হচ্ছে মায়োসিন। আর এই যে থিন ফিলামেন্ট মানে কি? এটা চিকন। ঠিক আছে, এটার নাম কি? অ্যাক্টিন। এখন অ্যাক্টিনের এখানে আমি একটা লাইন টানলে, এভাবে করে একটা লাইন টানলে এটা হচ্ছে কি? জেড লাইন। আচ্ছা, এখন অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে মাঝখানে কে থাকে জানো? অ্যাক্টিন আর মায়োসিনের মাঝখানে থাকে ট্রপোনিন নামের একটা প্রোটিন। ট্রপোনিনের এখানে একটা লেজ থাকে। ঠিক আছে, এই যে ট্রপোনিনের এই লেজটা কি করে? ট্রপোনিনের এই লেজটা হচ্ছে এই যে মায়োসিন আছে, মায়োসিন আর অ্যাক্টিনকে পৃথক করে রাখে, আলাদা করে রাখে। সে দুইটার মাঝখানে সে বসে থাকে। ঠিক আছে, মানে দুইটাকে একসাথে হইতে দেয় না ট্রপোনিনটা। ঠিক আছে, এখন যখন এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন কাজ করতেছে, আচ্ছা সেলের এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এটাকে ধরো সার্কোপ্লাজমিক রেটিকুলাম বললাম, এটা কি? সার্কোপ্লাজমিক রেটিকুলাম।
সার্কোপ্লাজমিক রেটিকুলামটা কি জিনিস? সার্কোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো। এখানে কি বেশি থাকে? এখানে ক্যালসিয়াম স্টোর বেশি থাকে, ক্যালসিয়াম স্টোর, ঠিক আছে, ক্যালসিয়াম স্টোর বেশি থাকে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যখন হার্ট মাসেলের কন্ট্রাকশন করা লাগবে, যখন হার্ট মাসেলের কন্ট্রাকশন করা লাগবে তখন এটা ক্যালসিয়াম, এই যে এন্ডোপ্লাজমিক, এটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম না, হার্ট মাসেল আছে এজন্য এটাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলছে। এমনি সেলে থাকলে বলা হয়তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একই জিনিস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সার্কোপ্লাজমিক রেটিকুলাম একই জিনিস। সার্কোপ্লাজমিক রেটিকুলামে ক্যালসিয়ামটা থাকে বেশি, ঠিক আছে, এই ক্যালসিয়ামটা বেশি থাকে। এখন কি হবে, এই সেলের যখন বেশি বেশি কন্ট্রাকশন হওয়া লাগবে তখন এই ক্যালসিয়াম বের হবে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে সেলে আসবে। এটা হচ্ছে সাইটোপ্লাজম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেশি বেশি ক্যালসিয়াম আসবে। কারণ বেশি বেশি ক্যালসিয়াম আসলে কি হবে, কেমনে আসবে আমরা দেখি। এই যে উপরে যে দেখলাম এখানে কি থাকে, ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এই যে ইনভ্যাজিনেট সেলগুলো এভাবে ইনভ্যাজিনেট থাকে, এই যে এভাবে করে ইনভ্যাজিনেট থাকে। এগুলাই কি বলা হয়? এগুলোকে বলা হয় টি টিউবিউল। এই যে এই ইনভ্যাজিনেশন, এই যে ভিতরে ভিতরে যে ঢুকে গেছে, খাজের মতো যে ঢুকে গেছে সেলে, এগুলোকে বলা হয় হচ্ছে টি টিউবিউল। এখন টি টিউবিউলের কাজ কি? টি টিউবিউলের কাজ হচ্ছে এই যে বাইরে থেকে যে ক্যালসিয়াম গুলো আসতেছে সেলের ভিতরে, ঠিক আছে, টি টিউবিউলের কাজ হচ্ছে সেলের ডিপেস্ট পার্টে ক্যালসিয়ামকে পৌঁছাই দেওয়া, ঠিক আছে। কারণ এটা তো সারফেসে ক্যালসিয়াম ঢুকতেছে কিন্তু আমার তো সেলের ভিতরেও ক্যালসিয়াম লাগবে। সেলের যেহেতু কন্ট্রাকশন হওয়া দরকার, সেলের ভিতরেও তো ক্যালসিয়াম লাগবে, এজন্য হচ্ছে সেলগুলো খাঁচ খাঁচ করা থাকে। এগুলোকে বলা হয় হচ্ছে টি টিউবিউল। এই খাঁচ দিয়ে ক্যালসিয়াম ভিতরে আরো ভালো ঢুকতে পারে। এখন এপিনেফ্রিন নরএপিনেফ্রিন ঢুকে এই যে এই ফসফোরাইলেশন যে করলো, ক্যালসিয়াম যে বেশি বেশি ঢুকলো, এগুলোকে বলা হয় হচ্ছে ট্রিগার ক্যালসিয়াম। কি বলা হয়? ট্রিগার ক্যালসিয়াম। এই ট্রিগার ক্যালসিয়াম কি করবে, এসে ঢুকলো সেলের ভিতর ঢুকে এই সার্কোপ্লাজমিক রেটিকুলামকে স্টিমুলেট করবে ক্যালসিয়াম বের করার জন্য। এখন কি হবে, এই যে এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে ক্যালসিয়াম বের হওয়া শুরু করবে। এখন তোমরা আমাকে বলো যে সার্কোপ্লাজমিক রেটিকুলামে ক্যালসিয়াম বেশি, সে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে যখন ক্যালসিয়াম সাইটোপ্লাজমে আসবে, সাইটোপ্লাজমে ক্যালসিয়াম কম, তাহলে এটা কোন ধরনের ট্রান্সপোর্ট? সে একটা প্রোটিন চ্যানেল ব্যবহার করে বাইর হচ্ছে, এটা কোন ধরনের ট্রান্সপোর্ট বলো, কমেন্ট করো। কমেন্টে জানাও যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ক্যালসিয়াম সাইটোপ্লাজমে আসলো, এটা কোন ধরনের ট্রান্সপোর্ট? ইফাত আনসার দিছো ফ্যাসিলিটেটেড ডিফিউশন। সবাই কি ইফাতের সাথে একমত? জেরিন তাসনিম ফ্যাসিলিটেটেড ডিফিউশন। হ্যাঁ, প্যাসিভের মতো কোনটা? এটা তো প্যাসিভ বুঝলাম। নাবিলা মাহফুজ আনসার দিছো ফ্যাসিলিটেটেড, নাবিলা আনসার দিছো ফ্যাসিলিটেটেড, আফিদা ফ্যাসিলিটেটেড, শাহিনা, আশরাফুল, মিলি, মুনতাহা, তৌহিদুল, জান্নাতুল, বুশরা। ইয়েস, ইউ অল আর কারেক্ট। এটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ভেরি গুড, ঠিক আছে। ফ্যাসিলিটেটেড ডিফিউশন কেন? কারণ ক্যালসিয়াম হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলামে বেশি, সাইটোপ্লাজমে ক্যালসিয়াম কম, তাহলে বেশি থেকে কমের দিকে যাচ্ছে, তার মানে কি প্যাসিভ ট্রান্সপোর্ট।
আর প্যাসিভ ট্রান্সপোর্ট, আর সে একটা প্রোটিন ব্যবহার করছে। প্রোটিন ব্যবহার করছে মানে কি, চোরাই রাস্তা ব্যবহার করতেছে, তাহলে এটা কি হবে? ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ভেরি গুড, সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ, মিম, মনি, ইতু, জেরিন, থ্যাংক ইউ। এখন কি হবে, এই ক্যালসিয়ামগুলো বের হয়ে এখানে যে ট্রপোনিনটা আছে, ট্রপোনিনের সাথে বাইন্ড করবে এই ক্যালসিয়ামটা। বাইন্ড করার পর কি হবে জানো? ট্রপোনিন যে এই যে লেজটা ছিল, ট্রপোনিন, এই লেজটাকে বলা হয় হচ্ছে ট্রপোমায়োসিন। এই লেজটা কি করবে, সরাই এই যে গুড়াই ফেলবে লেজটা। ঠিক আছে, লেজটা যে অ্যাক্টিন আর মায়োসিনকে আলাদা করে রাখছিল, এদের মাঝখান থেকে লেজটা সরাই ফেলবে। লেজটা সরাই ফেললে কি অ্যাক্টিন আর মায়োসিনের মাঝখানের জায়গা খালি হয়ে গেল না? কারণ এই অ্যাক্টিন আর মায়োসিন কি করবে, এই যে ক্রস ব্রিজিং করবে। ঠিক আছে, এভাবে লেগে যাবে। একটা মায়োসিনের হচ্ছে দুইটা হেড থাকে, একটাতে এটিপি লাগে আর একটাতে অ্যাক্টিন লাগে। এখানে অ্যাক্টিন মায়োসিন বাইন্ডিং সাইট থাকে অ্যাক্টিনের মধ্যে। ঠিক আছে, মায়োসিন বাইন্ডিং সাইট গুলো কি, যেখানে মায়োসিন এসে লাগে। তাহলে মায়োসিনের একটা হেড লাগে হচ্ছে অ্যাক্টিনের সাথে, আরেকটা হেড হচ্ছে এটিপি, এটিপি লাগে। ঠিক আছে, এটিপি, কারণ কি এটিপি এটা কন্ট্যাক্ট করতে হলে তো শক্তি লাগবে, এজন্য এটিপি ব্যবহার করে। একটা হেডে এটিপি আর একটা হেডে অ্যাক্টিন লাগে, ক্রস ব্রিজিং করে। ক্রস ব্রিজিং করে কি করে জানো, এই যে এই জিনিসগুলো যে আছে, এই জিনিসগুলো এগুলো কি করবে, এদিকে ঠেলা দিবে। আর এই যে এই সাইডে যে অ্যাক্টিন আর মায়োসিন লাগবে, এগুলো এদিকে ঠেলা দিবে। এটা কি করবে, এভাবে করে ঠেলা দিবে, এভাবে। হ্যাঁ, এভাবে ঠেলা দিলে এই যে এই অ্যাক্টিনটা আছে, এই দুইটা কাছাকাছি আসবে, মানে কি পুরো সেলটা কন্ট্রাকশন হবে। এই যে এই দুইটা এভাবে আছে, এভাবে যখন হবে অ্যাক্টিনগুলো একটা আরেকটার সাথে এভাবে লেগে যাবে। ঠিক আছে, তার মানে পুরো সেলটা কন্ট্রাকশন হবে। ঠিক আছে, তাহলে বেশি বেশি ক্যালসিয়াম আসা মানে বেশি বেশি ক্যালসিয়াম ট্রপোনিনের সাথে লাগবে। ট্রপোনিনের সাথে লাগার পরে ট্রপোমায়োসিন সরে যাবে, সরে যাওয়ার পরে বেশি বেশি ক্রস ব্রিজিং, মানে বেশি বেশি কন্ট্রাকশন। ঠিক আছে, তাহলে আমরা এটা আলটিমেটলি পাবো কাদের মাধ্যমে? এটা পাবো হচ্ছে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এটার মাধ্যমে। তাহলে আমরা আবার আরেকবার সাইকেলটা দেখি। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরে আসলো, আসার পরে এটা জি স্টিমুলেটরি প্রোটিনকে উদ্দীপ্ত করলো। জি স্টিমুলেটরি প্রোটিন হচ্ছে অ্যাডিনাইল সাইক্লেসকে উদ্দীপ্ত করে। অ্যাডিনাইল সাইক্লেস হচ্ছে এটিপি কে ভেঙে সিএমপি তৈরি করে। এই সিএমপি হচ্ছে প্রোটিন কাইনেজ এ এনজাইমকে চালু করে। এই প্রোটিন কাইনেজ এ এনজাইম হচ্ছে একদিকে এই যে এই ক্যালসিয়াম চ্যানেলগুলোকে স্টিমুলেট করে বেশি বেশি ক্যালসিয়াম ঢোকার জন্য। ঠিক আছে, তো বেশি বেশি ক্যালসিয়াম ঢুকে, বেশি বেশি ক্যালসিয়াম ঢুকলে কি হয়, ক্যালসিয়াম, এই ট্রিগার ক্যালসিয়ামগুলা এই সার্কোপ্লাজমিক রেটিকুলামকে উদ্দীপ্ত করে, যেন সে মানে স্টিমুলেট করে সার্কোপ্লাজমিক রেটিকুলামকে, যেন সে বেশি বেশি ক্যালসিয়াম ছাড়ে। তাহলে বেশি বেশি ক্যালসিয়াম ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে বেশি বেশি ক্যালসিয়াম সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে সাইটোপ্লাজমে আসলো। সাইটোপ্লাজমে আসার পরে এই ক্যালসিয়ামগুলো কি করে, এই যে এখানে ট্রপোনিন আছে, ট্রপোনিনের সাথে বাইন্ড করে। বাইন্ড করার পরে ট্রপোনিনের যে লেজ ছিল, গরুর লেজের মতো, কোরবানির গরুর লেজের মতো যে লেজ ছিল, এটাকে গুটাই ফেলে। গুটাই ফেলার পরে অ্যাক্টিন আর মায়োসিন তাদের ভালোবাসার জন্য কাছাকাছি চলে আসতে পারে দুজন। ঠিক আছে, এটা হচ্ছে ট্রপোমায়োসিনটা ছিল হচ্ছে নায়িকার বাবা আর কি। ঠিক আছে, নায়িকার বাবা দুইজনের বিয়ে মেনে নেয়, এই জন্য অ্যাক্টিন আর মায়োসিন, অ্যাক্টিন নায়িকা আর মায়োসিন নায়ক। ঠিক আছে, যেহেতু অ্যাক্টিন চিকন না, মায়োসিন নায়িকা আর অ্যাক্টিন নায়ক, যেহেতু মায়োসিন মোটা। ঠিক আছে, মায়োসিন হচ্ছে থিক ফিলামেন্ট আর অ্যাক্টিন হচ্ছে থিন ফিলামেন্ট। ঠিক আছে, বাংলা সিনেমায় নায়িকারা মোটা হয়। ঠিক আছে, তো এদের দুজনের মধ্যে তখন ক্রস ব্রিজিং হয়, মানে ভালোবাসা হয়। ভালোবাসা হওয়ার পরে এই যে এটিপি ব্যবহার করতেছি, ওগুলো কি করে, এই যে মায়োসিন হেডগুলো এমনে ঠেলা দেয়। ঠেলা দেওয়ার পরে এই যে অ্যাক্টিন, একটা অ্যাক্টিন আর একটা অ্যাক্টিনের কাছাকাছি চলে আসে, আলটিমেটলি সেলটা কন্ট্রাকশন হয়। তার মানে আমার যদি সেলকে বেশি বেশি কন্ট্রাকশন করা লাগে, ঠিক আছে, তাহলে আমার কি করা লাগবে, সেলকে বেশি বেশি কন্ট্রাকশন করা লাগলে আমার বেশি বেশি এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন দিতে হবে। মানে অ্যাক্টিন মায়োসিনের বিয়ে যদি বেশি বেশি দিতে হয়, তার মানে কি সেলের কন্ট্রাক্টাইলিটি বেশি, তার মানে বেশি বেশি এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন বাড়াইতে হবে। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা সবাই? এখন দেখো, এই ক্যালসিয়াম যেগুলো ঢুকলো, এগুলো তো আজীবন থাকবে না।
আজীবন তো এই সেলের ভিতরে থাকবে না। আজীবন সেলের ভিতরে থাকলে তো সেল এই যে কন্ট্রাকশন হয়েই রয়েছে, এটা আর ডায়াস্টল করতো না। হার্ট তো কন্ট্রাকশন করছে, কন্ট্রাকশন করার পরে হার্টকে তো ডায়াস্টল করতে হবে। আমি ক্যালসিয়াম ঢুকাই রাখলাম, ক্যালসিয়াম বাইর করলাম না, তাহলে তো হার্ট আর কন্ট্রাক্টই করে থাকবে, এটা ডায়াস্টল করবে না, কন্ট্রাক্টই করে থাকবে হার্ট। আমি যদি এই ক্যালসিয়ামগুলোকে রেখে দিই, হার্ট এই কন্ট্রাক্টই করে থাকবে আর ডায়াস্টল করবে না। ঠিক আছে, এখন এই ক্যালসিয়ামগুলোকে আমি কেমনে বাইর করবো? ক্যালসিয়ামগুলো বাইর করার জন্য এই যে সাইটোপ্লাজমের এখানে চ্যানেল থাকে। ঠিক আছে, দুই রকমের চ্যানেল থাকে, একটা হচ্ছে ক্যালসিয়াম এটিপিএস চ্যানেল। ঠিক আছে, এই ক্যালসিয়াম এটিপিএস চ্যানেল এটা কি করে, সেলের বাইরে ক্যালসিয়াম বেশি, এই চ্যানেলটা হচ্ছে ক্যালসিয়াম এটিপিএস, এই যে কালো যেটা দেখাইলাম এটা হচ্ছে ক্যালসিয়াম এটিপিএস চ্যানেল। সেলের বাইরে ক্যালসিয়াম বেশি, এই যে অতিরিক্ত সেলের ভিতরে যে ক্যালসিয়াম গুলো ঢুকছিল এটা এগুলো বের করে দেয় হচ্ছে ক্যালসিয়াম এটিপিএস চ্যানেল। এটা কোন ধরনের ট্রান্সপোর্ট সবাই বলো? ক্যালসিয়াম এটিপিএস চ্যানেল যে সেলের ভিতর থেকে বাইরে বের করে দিচ্ছে ক্যালসিয়ামকে একটা চ্যানেল ব্যবহার করে, এটা কোন ধরনের ট্রান্সপোর্ট? ইয়েস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কোন ধরনের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, আরেকটা চ্যানেল থাকে, আরেকটা চ্যানেলের মাধ্যমে ক্যালসিয়ামকে বাইর করে দেয়। সেটা কি চ্যানেল? এই যে ক্যালসিয়াম বাইর করে আরেক দিক দিয়ে সোডিয়াম ঢুকায়। ঠিক আছে, এই যে ক্যালসিয়াম বের করে, হ্যাঁ এই চ্যানেল, এই সবুজ চ্যানেল আবার কি করে, সোডিয়াম ঢুকায়, বিনিময়ে সোডিয়াম ঢুকায়, সোডিয়াম ঢুকে আর এদিক দিয়ে ক্যালসিয়াম বের হয়। ঠিক আছে, তাহলে এই যে অতিরিক্ত সোডিয়াম যে এখানে ঢুকলো, এই সোডিয়াম গুলো বের হবে কেমনে? এই সোডিয়াম গুলো বের হবে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে। সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করে, সোডিয়াম বের করে দেয়, 3টা সোডিয়াম বের করে দেয় আর 2টা পটাশিয়াম ঢুকায়। ঠিক আছে, আর এখানেও একটা স্পেশাল চ্যানেল থাকে যেগুলো কি করে, এই চ্যানেলগুলো কি করে, এই যে যে ক্যালসিয়াম গুলা বাইর করছিল এই ক্যালসিয়াম গুলাকে আবার ভিতরে ঢুকায়। ঠিক আছে, এই ক্যালসিয়াম গুলোকে ভিতরে ঢুকায়। তার মানে সার্কোপ্লাজমিক রেটিকুলামে মানে ক্যালসিয়াম গুলো ইউজ শেষ হয়ে গেলে, ধরো আমার যতটুকু কন্ট্যাক্ট করা দরকার ছিল ততটুকু কন্ট্যাক্ট করা শেষ, এখন আমার কাজ শেষ, এখন আমি আবার ক্যালসিয়াম গুলোকে ব্যাক নিব। তো এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে ধার দেয়, যে ধার দেয় এই ইয়াগুলোকে, অ্যাক্টিন মায়োসিনকে যে ক্যালসিয়াম গুলো ধার দেয় এই ক্যালসিয়াম গুলোকে সে আবার ফেরত নেয়। ঠিক আছে, তো যেহেতু সার্কোপ্লাজমিক রেটিকুলামে ক্যালসিয়াম বেশি, সে আবার ক্যালসিয়ামকে ভিতরে নিল। ঠিক আছে, তাহলে এটা কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর যেহেতু এখানে এটিপি ব্যবহার করা হয়, তাহলে এটি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেহেতু ভিতরে নিচ্ছে। কারণ সেলের বাইরে, সেলের মধ্যে ক্যালসিয়াম কম, সার্কোপ্লাজমিক রেটিকুলামে ক্যালসিয়াম বেশি। কম থেকে বেশি মানে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কম থেকে বেশি আমরা সূত্র কি জানি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর যেহেতু এটিপি এখানে ডাইরেক্ট ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, তাহলে আমার বেশি বেশি কন্ট্রাকশনের জন্য আমার যে ক্যালসিয়ামগুলো লাগছিল, এই ক্যালসিয়ামগুলো কয়েকভাবে বের, 3 ভাবে বের হয়। এক, বাইরে হয়েছে কালো চ্যানেলটা, যেটা হচ্ছে ক্যালসিয়াম এটিপিএস পাম্প, এটা হচ্ছে ডাইরেক্টলি ক্যালসিয়ামকে বের করে দেয়। আরেকটা হচ্ছে এই সবুজ সবুজ যে চ্যানেলটা আছে এটা। ঠিক আছে, এই সবুজ চ্যানেলটা, এই সবুজ চ্যানেলটা কি করে, একদিক দিয়ে ক্যালসিয়াম বের করে আরেক দিক দিয়ে বিনিময়ে সোডিয়াম ঢুকায়। ঠিক আছে, তাহলে এই যে সোডিয়াম যে অতিরিক্ত ঢুকলো, এগুলো বের হবে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, এই সোডিয়াম গুলো বের হয়ে যাবে সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে, আর সোডিয়াম পটাশিয়াম ঢুকবে। পটাশিয়াম ঢুকবে কেন, ওই যে ডিপোলারাইজেশনের সময় যে সেল পটাশিয়াম হারাইছিল, ওই হারানো পটাশিয়াম গুলো হচ্ছে ঢুকবে এখানে।
ক্যালসিয়াম এডিপিএস পাম্প, ক্যালসিয়াম এডিপিএস পাম্প হচ্ছে ক্যালসিয়াম বাইর করে, ঠিক আছে, সেলের ভিতর থেকে বাইরে বাইর করে ক্যালসিয়াম এডিপিএস পাম্প। আবার ক্যালসিয়াম সোডিয়াম পাম্প যেটা আছে ওইটা কি করে, ওইটা হচ্ছে ক্যালসিয়াম ঢুকায়, ক্যালসিয়াম বাইর করে আর বিনিময়ে সোডিয়াম ঢুকায় সেলের ভিতর। এই যে ক্যালসিয়াম বের করে বিনিময়ে সোডিয়াম ঢুকায়, এই সোডিয়াম গুলা সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে বের হয়ে যায়, সোডিয়াম বের হয়ে যায়, পটাশিয়াম ঢুকে। তাহলে আমি যদি বলি যে আমার হার্ট 80 বার বিট করছে, 80 বার মিনিটে 80 বার বিট করছে, মিনিটে 80 বার বিট করা মানে কি, মিনিটে 80 বার ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম ঢুকছে, মিনিটে 80 বার অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে অ্যাক্টিভ ক্রস ব্রিজিং হয়েছে, মিনিটে 80 বার অ্যাক্টিন আর মায়োসিন কন্ট্রাকশন করছে। তার মানে বেশি বেশি ক্যালসিয়াম ঢুকানো মানে বেশি বেশি কন্ট্রাকশন করা, আলটিমেটলি হার্টবিট বেশি পাওয়া, ঠিক আছে। তাহলে এই ক্যালসিয়ামগুলো যে অতিরিক্ত ক্যালসিয়ামগুলো ছিল সেলের ভিতরে, এই ক্যালসিয়ামগুলো আমি তিন ভাবে বের করে দিতে পারি, ক্যালসিয়াম এটিপিএস পাম্প, ক্যালসিয়াম সোডিয়াম পাম্প, ক্যালসিয়াম সোডিয়াম পাম্প ক্যালসিয়াম বের করে দিচ্ছে, সোডিয়াম ভিতরে ঢুকাচ্ছে, এটাও অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কারণ হচ্ছে সেলের বাইরে ক্যালসিয়াম বেশি, আমি ভিতর থেকে বেশিতে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা প্রোটিন থাকে ফসফোল্যাম্বিন, ফসফোল্যাম্বিন, এটা হেল্প করে হচ্ছে ক্যালসিয়াম এটিপিএস পাম্পকে ক্যালসিয়াম ঢুকায় নেওয়ার জন্য হেল্প করে। যে ক্যালসিয়ামগুলো সাইটোপ্লাজমিক রেটিকুলাম থেকে বের হয়ে গেছিল ওই ক্যালসিয়ামগুলোকে ঢুকে নেওয়ার জন্য হেল্প করে, ঠিক আছে। বাইর করতেছে তো ট্রিগার ক্যালসিয়ামগুলো তো আবার বের হয়ে যাচ্ছে না, এই যে এই চ্যানেলগুলো দিয়ে বের হয়ে যায়, এটা তো কমন সেন্স যে যে ক্যালসিয়ামগুলো ঢুকছে এগুলো এই ক্যালসিয়াম দিয়ে বের হয়ে যায়। আর সাইটোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ক্যালসিয়ামগুলো বের হয়েছিল ওগুলো আবার ক্যালসিয়াম এটিপিএস পাম্প দিয়ে ঢুকে যায়। আর ট্রিগার ক্যালসিয়ামগুলো বের হয় কেমনে, এই যে এই দুইটা পাম্প আছে, ক্যালসিয়াম এটিপিএস পাম্প আর হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম পাম্প, এগুলো দিয়ে বের হয়ে যায়, ক্যালসিয়াম বের হয় আর সোডিয়াম ঢুকে, ঠিক আছে। তো আলটিমেটলি কি এটা হচ্ছে আমার টোটাল মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, ঠিক আছে। আজকের ক্লাসে এতটুকুই, আর বাড়াবো না, তোমাদেরকে বলছিলাম যে 1 ঘন্টা নিব, 1 ঘন্টার একটু বেশি হয়ে গেছে। সবাই আশা করি বুঝতে পারছো এতটুকু যতটুকু বুঝাইছি, ঠিক আছে। নেক্সট দিন হচ্ছে নেক্সট পরশু হচ্ছে ঈদ, ঠিক আছে। সবাই হচ্ছে ঈদে বেশি বেশি করে গরু মাংস খাবা আর আমার জন্য দোয়া করবা, ঠিক আছে, যেন আমিও বেশি বেশি গরু মাংস খাইতে পারি আর বেশি বেশি ফুলতে পারি, ঠিক আছে। আর বেশি বেশি এই যে হার্ট মাসেলের কাজ করাইতে পারি। এই হার্ট মাসেলের কাজ কি আলটিমেটলি, তাহলে তো বুঝছো সবাই মনে করো, ঠিক আছে। তাহলে আজকের মতো ছুটি সবাইকে, সবাই হচ্ছে ভালো থাকো, আর এই জিনিসটা নোট করে রাখবো সবাই, আশা করি নোট করছো। ক্যালসিয়াম চ্যানেলের ফসফোরাইলেশনটা হয় হচ্ছে যখন প্ল্যাটিউ ফেজে, প্ল্যাটিউ ফেজ, এই প্ল্যাটিউ ফেজে ছিল সমান্তরাল একটা ফেজ ছিল, এই সমান্তরাল ফেজের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেলটা হচ্ছে ফসফোরাইলেশন হয়, ঠিক আছে। আচ্ছা সবাই ভালো থাকো, ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদে বেশি বেশি গরু মাংস খাও, কুরবানি এনজয় করো, ঠিক আছে। গরু যারা কাটবা তারা গরুর ছবি দিবা। হ্যাঁ, আজকে ঈদের আগে আজকে লাস্ট ক্লাস, সবাইকে হাম্বা মুবারক, ঠিক আছে। হাম্বা মুবারক, এই যে আমি গরু রাখলাম একটা, একটা গরু, ঠিক আছে। ঈদ ঈদ মুবারক, ঠিক আছে। সবাই ভালো থাকো, গুড নাইট।